মিয়ানমারের বিরুদ্ধে মামলায় বাংলাদেশের সমর্থন চায় গাম্বিয়া। রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা চলছে জানালেন প্রেস সচিব। হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। তদন্ত প্রতিবেদনে জানা যাবে প্রাণহানির সংখ্যা। নির্বাচনের বিরোধিতা করছে জনবিচ্ছিন্ন কিছু রাজনৈতিক দল। অভিযোগ বিএনপির ভোট দেরিতে হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়ার আশঙ্কা। এবং উপাধ্যক্ষ সাইফুল হত্যায় নবদম্পতি গ্রেফতার। আশ্রিতা তরুণীকে ধর্ষণের চেষ্টা করলে কুপিয়ে জখম করা হয়, পুলিশের কাছে স্বীকারোক্তি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলা সম্পর্কে জানিয়েছে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাঙ্গার। তিনি বলেন, মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের ন্যায় বিচার প্রাপ্তিতে তার দেশ কাজ করছে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাতের সময় গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাঙ্গারা এই কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অধ্যাপক ইউনুস রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে কাজ করার জন্য ও ওই মামলা সফল হওয়ার জন্য আফ্রিকান দেশটির অবিরাম প্রতিশ্রুতি ও অব্যাহত প্রচেষ্টার জন্য গাম্বিয়াকে ধন্যবাদ জানান। রোহিঙ্গারা যেন মর্যাদার সাথে এবং স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসন করতে পারে, সেজন্য বাংলাদেশ সরকার সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানান, রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ একটা বড় সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। রোহিঙ্গাদের জন্য মানবিক আর্থিক সহায়তা প্রসঙ্গ উল্লেখ করে শফিকুল আলম বলেন, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অনেক কমে গেছে। জাতিসংঘ মহাসচিবের সফর মানবিক সহায়তা সংগ্রহের ব্যাপারে ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি। প্রেস সচিব আরও জানান, রোহিঙ্গা বিষয়ে সেপ্টেম্বরে আন্তর্জাতিক সম্মেলন করবে জাতিসংঘ। রোহিঙ্গাদের যে ওদের জন্য যে হিউম্যানিটারিয়ান যেটা এইড, এটা শার্পলি ডিক্লাইন করেছে এবং এই ডিক্লাইনটা কিভাবে অ্যারেস্ট করা যায় এবং ওনার আমরা আশা করছি যে তার ভিজিটের মাধ্যমে এইটা এফার্টগুলো রিডাবল হবে টু মোবিলাইজ এইড ফর দি রোহিঙ্গা পিপল। তাদের নিউট্রিশনাল নিডটা খুব ইম্পর্টেন্ট এবং এই আমরা চাই যে তারা যাদের জন্য নিউট্রিশনাল নিডটার জন্য কম্প্রোমাইজ না হয় কোনোভাবে। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা ও গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান সরকার সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 11 বছর আগে শাপলা চত্বরে মৃতের সংখ্যা কত তা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরই জানা যাবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন কাজী পাপ্পু। প্রায় 11 বছর আগে 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের জনসমাবেশ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের। দিন গড়িয়ে রাত নামতেই বেলায় দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ ও হেফাজত ইসলামের কর্মীরা। মহাসমাবেশ পণ্ড করতে নেতাকর্মীদের উপর চড়াও হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেল বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরের ঘটনায় অভিযোগ দায়ের করে হেফাজত ইসলাম। শুনানি শেষে শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এই 9 জনের মধ্যে 4 জন বিভিন্ন মামলায় জেল হাজতে থাকায় তাদেরকে এই মামলায় সোনারেস্টের আবেদন করেছি। উভয় আবেদন অনারেবল ট্রাইব্যুনাল মঞ্জুর করে যে 5 জন গ্রেপ্তার নাই তাদের বিরুদ্ধে ডাব্লিউ ইস্যু করেছেন। ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে হাসিনা সরকার শাপলা চত্বরে এই ঘটনা ঘটিয়েছে বলে সাংবাদিকদের বলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব। ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী সহ যারা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন, যারা গণহত্যার সহযোগিতা করেছেন এবং পরিকল্পনা করেছেন, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আদালত ব্যবস্থা করে। শাপলা চত্বরের ঘটনায় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের সরাসরি যুক্ত থাকার প্রমাণ পাওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ এবং শুধু তাই নয়, এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের
সংখ্যাগুরু যে মুসলিম সম্প্রদায় তাদের কৃষ্টি কালচার সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে। আগামী 12 মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। কতজন আসলে নিহত হয়েছিলেন সেই বিষয়টা আমাদের তদন্ত সংস্থা বের করবেন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতা লোভে কিছু জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর সংস্কারের নামে নির্বাচন দেরিতে হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারে এমন আশঙ্কা করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন তানজিদ ভুইয়া। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শাহজাহানপুর থানা আয়োজিত ৩১ দফা কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। এ সময় রাষ্ট্র কাঠামো মেরামতে জনপ্রত্যাশার কথা তুলে ধরেন তিনি। একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে তারেক রহমান ৩১ দফার যে রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন। বিএনপিতে চাঁদাবাজ দুষ্কৃতিকারীর স্থান নেই হুঁশিয়ারি দিয়ে রাজনৈতিক নেতৃত্বকে অহেতুক দোষারোপ না করার আহ্বান জানান মির্জা আব্বাস। অপকর্ম করে তারা, চাঁদাবাজি করে তারা, দুষ্কর্ম করে তারা, চাপিয়ে দেয় বিএনপির ওপরে। এই সমস্ত চাঁদাবাজদেরকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। সব দলই কম বেশি আশ্রয় নিয়ে নিয়েছে। ওই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করেন, চিহ্নিত করে দল থেকে বের করে দেন কিংবা পুলিশকে হাতে সোপর্দ করেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত নাগরিক সমাবেশে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, ফ্যাসিস্টদের বিচার এবং তাদের সব অপকর্ম তুলে ধরতে এই মুহূর্তেই নির্বাচিত সরকার দরকার। যারা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে, শেখ পরিবারের একজন লোককে কি গ্রেফতার করতে পেরেছে? এমন একটি নির্বাচন উপহার দেন, সংসদে গিয়ে মত সংস্কার আছে, সব সংস্কার আলোচনা করে সমাধান করবে। এ সময় মানুষের ভোটের নিশ্চয়তা দিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। আর তাল বাহানা না, জনগণ সব বুঝে যাচ্ছে, এটা যদি করেন বা রাষ্ট্রের অবস্থা ভালো হবে না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তবে নিজেদের পক্ষে এমন রায়ের পরেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে এক মহাসমাবেশে এই ঘোষণা দিয়ে তারা বলেন, বাকি 4টি দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। মনিরুল ইসলামের রিপোর্ট। কদিন ধরে রাজপথে সরব মেডিকেল ও ডেন্টালের শিক্ষার্থী সহ চিকিৎসকরা। দাবি ছিল 5টি। এর মধ্যে চিকিৎসকদের পদবি ব্যবহার নিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর মাধ্যমে আন্দোলনরত চিকিৎসকদের একটি দাবি পূরণ হয়। আজকের এই ন্যায় বিচার প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে যত প্রকার অপচিকিৎসা আছে সেই অপচিকিৎসার দ্বার টোটালি ক্লোজ হয়ে গেছে এবং আমরা আশা করব এই রায় যাতে অবিলম্বে বাস্তবায়ন হয়। রায় ঘোষণার মধ্যেই জাতীয় শহীদ মিনারে পূর্ব ঘোষিত মহাসমাবেশ কর্মসূচি পালন করছিলেন সারা দেশের চিকিৎসক ও মেডিকেলের শিক্ষার্থীরা। একই সময়ে কর্মরত চিকিৎসকরাও কর্মবিরতি পালন করেন। ফলে থমকে যায় দেশজুড়ে চিকিৎসা সেবা। তো হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা আমাদের একটা রায়, আমাদের আসলে সমান্তর রায় 5টা। তো বাকি রায়গুলোর জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব। বাংলাদেশে সম্মান নাই ডাক্তারদের, সত্য কথা বলতে গেলে। আমরা 6 বছর পড়াশোনা করে এত কষ্ট করে এফসিপিএস কমপ্লিট করার পর দেখা যায় যে তারপরে আমরা 40 বছর 41 বছর হয়ে যায় আমাদের পড়াশোনা শেষ করে ওভার একটা ভালো একটা ডাক্তার হইতে। 5 দাবির অন্যতম প্রেসক্রিপশন নীতিমালা। অনুমোদিত চিকিৎসক ছাড়া কেউ ওষুধের নির্দেশিকা দিতে পারবেন না। প্রান্তিক পর্যায়ে উন্নত সেবা নিশ্চিতে উপজেলা পর্যায়ে চিকিৎসক বাড়ানোর দাবিও করেন তারা। চিকিৎসক সুরক্ষা আইন এবং এছাড়া আরো কিছু দাবি ছিল। তো এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা এই বাকি যে 4 দফা দাবি আছে, এই 4 দফা দাবির বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করতেছি। এখন ডাক্তারদের যে অপ্রতুলতা আছে সেটার জন্য আপনি এমবিবিএস বিডিএস ডাক্তারদের সংকট রয়েছে। গ্রামে গঞ্জে এই সংকটটা অনেক বেশি। এই সংকটটা বেশি থাকার কারণে আসলে এই যে আপনার ডিএমএ বলেন বা ডিটিটি বলেন, এদের এত বেশি দৌরাত্ম্য। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারী চিকিৎসক ও শিক্ষার্থীরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশের মানুষ আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত আর লাশের মিছিল দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী পল্টনে জামায়াত ইসলামী ছাত্র শিবিরের আয়োজিত ইফতার মাহফিলে এই মন্তব্য করেন তিনি।
এদিকে চকবাজারে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, একটি গোষ্ঠী অস্থিরতার মাধ্যমে নির্বাচনের পরিবেশকে বাধাগ্রস্ত করছে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। রাজধানীর বকশীবাজার কারা কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানা আয়োজন করে এই ইফতার মাহফিলের। অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে এগুলেও একটি গোষ্ঠী কোনো সংস্কার ছাড়াই এখনই নির্বাচন করে ক্ষমতায় বসে পড়তে চাইছে বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সুন্দর সময়কে কাজে লাগিয়ে জামায়াত ইসলামী দেশবাসীকে নতুন বাংলাদেশের যে ডাক দিয়েছে, শোষণ, জুলুম, নিপীড়ন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে কোরআনের বিপ্লব, বরকতময় বাংলাদেশ গঠন করতে হবে। এদিকে রাজধানীর পল্টনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত এক ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি বলেন, যাদের কারণে ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠেছে তাদের যে কোনো ষড়যন্ত্র রুখে দেয়া হবে। শাহবাগের কিরানক যাদের পাটাতনের উপরে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, তারা আবার মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। পতিত ফ্যাসিস্টরা বিভিন্ন জায়গা থেকে দেশে বিদেশে তাদের ষড়যন্ত্রের কার্যক্রম অব্যাহত রেখেছে। অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ এখনো হয়নি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এক থাকতে হবে। অনেক রক্তের বিনিময়ে দফায় দফায় এই জাতি মুক্তি এবং স্বাধীনতার স্বাদ পাওয়ার প্রত্যাশা করেছিল, সে প্রত্যাশা এখনো পূরণ হয়নি। ২৪-এর আন্দোলন এবং ত্যাগের মধ্য দিয়ে নূতন যে প্রত্যাশা জন্ম নিয়েছে একটি নূতন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়ার, আমরা সাধারণ অভিভাবক হিসাবে প্রত্যাশা করি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন শিক্ষা এবং গবেষণার কেন্দ্রে পরিণত হয়। এখান থেকে চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক যেন বের হয়ে আসতে পারে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয়করণের দাবিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সচিবালয় অভিমুখী পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিপেটা ও জলকামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ৩ শিক্ষককে আটক করা হয়। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষকরা। তাদের দাবি, বৈষম্যের শিকার যোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করতে হবে। বেলা ১২টার দিকে প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি অবস্থানে পড়ে তারা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে পুলিশ। আজকে দীর্ঘ 25 দিন যাবত আমরা লাগাতার রাত দিন এই প্রেস ক্লাবে পড়ে আমরা না খেয়ে অবস্থান কর্মসূচি করছি আমাদের পেটের জন্য, আমাদের ভাতের দাবির জন্য, আমাদের জাতীয়করণের জন্য। আমাদের উপরে এই যে লাঠি চার্জ, আমরা তো শিক্ষক, আমাদের তো সম্মান আছে, আমাদের তো চুল, এই যে শিক্ষকদের দাড়ি পেকে তারা চাকরিতে রিটায়ার্ড নেওয়ার সময় হয়েছে, তবুও তো আমরা আশা করি যে আমাদের অন্তত কিছুটা আমরা সারা জীবন যে পরিশ্রম করলাম তার ফসল আমরা নিয়েই তো বাড়ি করব। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে দাবি করেন আন্দোলনকারীরা। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। আমাদের অনেক শিক্ষককে আটক করা হয়েছে, আমরা চাই নিঃশর্তভাবে তাদেরকে ছেড়ে দাও। জল কামান মারছে, আমাদেরকে পিটাইছে, বুট দিয়ে পাড়া দিছে। এর আগে প্রতিবন্ধী বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা দিলে কদম ফোয়ারার সামনে পুলিশের বাধার মুখে পড়ে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ধর্ষক ও রাস্তাঘাটে নারী নিপীড়কের বিরুদ্ধে সরকার কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ধর্মের নাম করে মোরাল পুলিশিং করা যাবে না বলেও জানান তিনি। বিকেলে সচিবালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। কিছু দাবি ছিল, একটা ওনারা বলেছেন যে মাগুরায় যে ঘটনাটা ঘটেছে, জঘন্য ঘটনা ঘটেছে, সেটা যেন সর্বোচ্চ দ্রুততার সাথে বিচার নিশ্চিত করা হয়। আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি। আমি আপনাদের জানাতে চাই, পুলিশ অলরেডি ওই আসামি যারা আছে মাগুরার ঘটনায় তাদের অলরেডি ডিএনএ স্যাম্পল কালেক্ট করেছে গতকাল, সেটা আমি ওনাদেরকে জানিয়েছি। এবং এটা বিচার কার্য কোনো রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয়, সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে, এটা ওনাদের বলেছি। আশ্রয় দেয়া নব দম্পতির হাতেই খুন হয়েছেন হাবিবুল্লাহর সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়া।
আশ্রিত তরুণীকে ধর্ষণের চেষ্টা করলে তার স্বামী নাজিম বঁটি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম। জড়িত ওই দম্পতিকে মঙ্গলবার ফরিদপুর রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 2টি মুঠোফোন ও একটি ব্যাংকের ভিসা কার্ড উদ্ধার করা হয়। সাইফুর রহমান তাকে শ্লীলতাহানি করত, তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করত। সে যখন ছাড়ছিল না তখন তাকে করলো, সে রুম থেকে গিয়ে রান্নাঘর থেকে একটা বটি নিয়ে আসলো। বটি নিয়ে এসে তখনও নাজেম বা রূপার বক্তব্য মতে যে তার শরীরের উপরেই হচ্ছে আপনার সাইফুর রহমান ভূঁইয়া, তখন তাকে কোপানো শুরু করে এই বটি দিয়ে, মাথার এই খুলিতে অনেকগুলো কোপ রয়েছে। ভারতের সহযোগিতায় অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে আওয়ামী লীগের দোসররা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না জানিয়ে জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলার প্রত্যয় জানান তিনি। বিকেলে রাজধানীর দারুস সালামে বিএনপির কর্মশালায় সরকারের প্রতি দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে দারুস সালাম থানা বিএনপির ২৪তম কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন সহ মহানগরীর নেতারা। এই সময় আমিনুল হক অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংসের পাশাপাশি জনগণ থেকেও পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। স্বৈরাচার সরকার কিভাবে বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার, নিপীড়ন, প্রভাব খাটিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ, রাজনীতিকরণের মাধ্যমে তারা তাদের ক্ষমতাকে জোর করে ধরে রেখেছিল। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না জানিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। বিএনপির সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে, এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করব। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ। দেশে গত 6 মাসেও কিন্তু আইন শৃঙ্খলা থেকে শুরু করে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীল অবস্থা আসে নাই। তাদেরকে বারবার বলছি, আপনারা দ্রুত নির্বাচন দেন। সবাইকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান বিএনপির নেতা। আগামীতে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার মাধ্যমে একটি মানবিক রাষ্ট্রে বাংলাদেশকে গড়ে তোলা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখার দাবিতে মাঠে নামতে যাচ্ছে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন ইসিওএ। আগামীকাল বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবন সহ সারা দেশের নির্বাচন অফিসের সামনে 2 ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করবে ইসি কর্মকর্তারা। এনআইডি সেবা সিভিল সার্ভিস রেজিস্ট্রেশন কমিশনে হস্তান্তরের প্রতিবাদে বুধবার দুপুরে ব্রিফিংয়ে এই কর্মসূচির ঘোষণা করে সংগঠনটির আহ্বায়ক মনির হোসেন। সারা দেশে নির্বাচন কমিশন সচিবালয়, ইটিআই, এনআইডি সহ সারা দেশে আমাদের যে নির্বাচন অফিসগুলো আছে, আমরা আগামীকাল সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আমরা স্ট্যান্ড ফর এনআইডি আমরা এটা পালন করব। এবং এর মধ্যেও যদি আমরা বলেছিলাম আগেই, যদি কার্যকর কোনো পদক্ষেপ না আসে, আমরা তার পরবর্তী সময়ে আমরা আলোচনা করে আমরা কর্মবিরতি সহ অন্যান্য কঠোর কর্মসূচির ঘোষণা করব। দেশের বাইরের খবর। পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গিদের কবল থেকে 155 ট্রেন যাত্রীকে উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানে বেলুচিস্তান লিবারেল আর্মির 30 সদস্য নিহত হয়েছেন। তবে জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার বেলুচিস্তানের বোলান জেলায় জাফর এক্সপ্রেস নামের একটি ট্রেনের যাত্রীদের জিম্মি করে বেলুচিস্তান লিবারেল আর্মি বিএলএ। 9টি বগিতে 4 শতাধিক যাত্রী নিয়ে ট্রেনটি কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশোয়ার যাওয়ার পথে হামলার শিকার হয়। জঙ্গিদের পরনে ছিল সুসাইডাল জ্যাকেট এবং যোগাযোগের জন্য স্যাটেলাইট ফোন ব্যবহার করছিল। নারী ও শিশুদের তারা মানবঢাল হিসেবে ব্যবহার করে।
এরপর সর্বোচ্চ সতর্কতায় বেলুচিস্তানের দুর্গম ভূখণ্ড অতিক্রম করে পুরো এলাকা ঘিরে ফেলার পর ট্রেনটিতে অভিযান চালায় সেনাবাহিনী। এরপরই ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে সন্ত্রাসীরা এবং কিছু জিম্মিকে ছেড়ে দেয়। এ পর্যন্ত 1.5 শতাধিক জিম্মিকে উদ্ধার করা হয়েছে। ট্রেনটি দখলে নেয়ার আগে রেল লাইনে বোমা হামলা চালায় এবং লোকোমোটিভে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। গুলিতে ট্রেন চালক আহত হন। আফগানিস্তান ইরান সীমান্তের কাছে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে একটি টানেলে প্রবেশের আগ মুহূর্তে ট্রেনটিতে হামলা চালানো হয়। নিরীহ মানুষের প্রাণহানি ঠেকাতে সতর্কতার সঙ্গে অভিযান চালানো হচ্ছে বলে জানায় পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে একটি জঙ্গি জীবিত থাকা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। কাজী শাহরিন, মোহনা সংবাদ। টি-20 ক্রিকেটের পর এবার ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে দেয়া এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। রাত 8:30টার দিকে ফেসবুক পোস্টে তিনি লেখেন, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। 2007 সালে শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় মাহমুদুল্লাহর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে শেষবার বাংলাদেশের হয়ে খেলতে নামেন তিনি। এর আগে 2021 সালে টেস্ট ও গেল বছর আন্তর্জাতিক টি-20 অধ্যায়ের ইতি টেনেছিলেন মাহমুদুল্লাহ। ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে 8 উইকেটে হারিয়েছে আবাহনী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মাহফুজের বোলিং তোপে 100 রানেই গুটিয়ে যায় পার্টেক্স। একটাই 5টি উইকেট নেন মাহফুজুল্লাহ। জবাবে পারভেজ হোসেন ইমনের 55 ও মোসাদ্দেক হোসেন সৈকতের অপরাজিত 37 রানের সুবাদে 14 ওভার 3 বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। অন্য ম্যাচে বিকেএসপির 4 নম্বর মাঠে প্রাইম ব্যাংকে একই ব্যবধানে হারায় লেজেন্ডস অফ রূপগঞ্জ। ফুটবল সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে। 9-18 ভারতের অরুণাচল প্রদেশে হবে এই প্রতিযোগিতা। পাকিস্তান অংশ না নিলেও বাকি 6টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। গ্রুপ এতে রয়েছে বাংলাদেশ, মালদ্বীপ ও ভুটান। আর গ্রুপ বিতে খেলবে ভারত, নেপাল ও শ্রীলঙ্কা। এদিকে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সভায় হোম অর অ্যাওয়ে পরিবর্তে বিগত সময়ের মতো সেন্ট্রাল ভেন্যুতে আয়োজনের প্রস্তাব এসেছে। এক্ষেত্রে সাফ চ্যাম্পিয়নশিপের সম্ভাব্য সময়সূচি জুনের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের মাঝামাঝিতে নির্ধারণ করা হয়েছে। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মিয়ানমারের বিরুদ্ধে মামলায় বাংলাদেশের সমর্থন চায় গাম্বিয়া। রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা চলছে জানালেন প্রেস সচিব। হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। তদন্ত প্রতিবেদনে জানা যাবে প্রাণহানির সংখ্যা। নির্বাচনের বিরোধিতা করছে জনবিচ্ছিন্ন কিছু রাজনৈতিক দল। অভিযোগ বিএনপির। ভোট দেরিতে হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়ার আশঙ্কা। এবং উপাধ্যক্ষ সাইফুর হত্যায় নবদম্পতি গ্রেফতার। আশ্রিতা তরুণীকে ধর্ষণের চেষ্টা করলে কুপিয়ে জখম করা হয়, পুলিশের কাছে স্বীকারোক্তি। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।